আমি রেজাউল। আমার সুন্দরী ও বিবাহিতা খালাতো বোন ১ মাসের জন্য আমাদের বাড়িতেই থাকতে এসেছিল। কারণ ওই সময় আমার আব্বা ও মা ওমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর আমার আব্বা মা যখন হজের জন্য বেরিয়ে পড়েছিল, তারপর সেদিন রাতে বাসায় আমি একাই ছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার শরীরে হাত বোলাচ্ছে। তারপর অনেক বেশি ঘাবড়ে গিয়ে চোখ খুলতেই দেখি আমার খালাতো বোন তো আমার চাদরের ভিতরেই শুয়েছিল এবং আমার বুকে হাত রেখে বলল, আমি তোমার কাছ থেকে যে শক্তিটা অনুভব করছি, সেই শক্তিটা কিন্তু আমি তোমার জামাইবাবুর কাছ থেকে এর আগে কোনো দিনও অনুভব করিনি। তাই আমি একটিবার তোমার সঙ্গে নিজের এবং ওই কথা বলে আমার খালাতো বোন যখন আমার শরীরের এমন জায়গায় হাত বোলাতে শুরু করেছিল যে আমি তো অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। কারণ অমন জায়গায় হাত বোলাতে গেলে তো যে কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে যাবে। তার উপর আবার আমার খালাতো বোন তো খুব সুন্দরী ছিল দেখতে এবং ভীষণ তরুণীও ছিল। তারপর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমিও সুযোগ পেয়ে আমার খালাতো বোনকে, আসলে আমার আব্বা মা যখন ওমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সময় আমি বাড়িতে একা থাকব এটা ভেবে আমার ছোট খালা, খালাতো বোন ও জামাইবাবুকে আমাদের বাড়িতেই ডেকেছিল এবং আমার খালাও তাদের সঙ্গেই এসেছিল। আসলে ওই সময় কিন্তু আমার জামাইবাবু বলেছিল আমার খালাতো বোন রুকসানাকে নাকি এখানকার সবথেকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তাই সে এই বাহানায় আমার বাসায় থেকে চিকিৎসা করাবে এবং আমার খাওয়া দাওয়ারও খেয়াল রাখবে। যেহেতু আমি আব্বা মায়ের একমাত্র পুত্র সন্তান ছিলাম, আমার নিজের বোন বা দিদি থাকলে হয়তো আর কাউকে ডাকতেই হতো না। তাও এমন নয় যে আমি কিছুই রান্নাবান্না বা কোনো কাজ করতে জানতাম না। আমি মোটামুটি রান্নাবান্না করতে জানতাম। কিন্তু আব্বা মা ভেবেছিল আমার খালাতো বোন ও খালা আমাদের বাড়িতে এসে থাকলে আমার একাকিত্ব বোধটা কাটবে এবং আমাকে কোনো কিছুর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। ওই সময় আমার কলেজের 3rd ইয়ারের পড়াশোনা চলছিল এবং আমি কিন্তু ভীষণ তরুণ ও পেশিবহুল পুরুষ ছিলাম। আমার শরীর স্বাস্থ্য দেখে কেউ বলতোই না যে আমার এতটা কম বয়স, কারণ ছোটবেলা থেকেই আমার শরীরের গ্রোথ অনেক বেশি ছিল এবং আমি দেখতেও ভীষণ সুন্দর ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের হজে যাওয়ার আগের দিন আমার ছোট খালা ও তার মেয়ে রুকসানা এবং জামাইবাবু তারা 3 জনে এসে হাজির হয়েছিল। আমার খালার সঙ্গে তো বছরে একবার হলেও দেখা সাক্ষাৎ হতো, কারণ ছোট খালা তো বছরে একবার হলেও আমাদের বাসায় আসতো 2-4 দিন থাকার জন্য। কিন্তু আমার খালাতো বোনের সঙ্গে প্রায় 4 বছর পরে দেখা হয়েছিল, কারণ রুকসানা আপু বিয়ের পরে সেদিন প্রথম আমাদের বাড়িতে জামাইবাবুকে নিয়ে এসেছিল এবং তার সৌন্দর্য দেখে তো আমি তার দিকেই তাকিয়ে থেকে গেছিলাম। বিয়ের আগে আমার খালাতো বোনও আমাদের বাড়িতে আসতো এবং থেকে যেত, কিন্তু বিয়ের 4 বছর পরে আমি সেদিন তাকে প্রথম দেখেছিলাম। আমার খালাতো বোন রুকসানার যখন বিয়ে হয়ে যায়, তারপরে সে আমাদের বাড়িতে আসার সেরকমভাবে কোনো সুযোগ পায়নি এবং আমার খালাতো বোন রুকসানা বয়সে আমার থেকে প্রায় 7 বছরের বড় ছিল। আমার ছোট খালার সঙ্গে আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। তাই আব্বা মা হজে যাবে এটা শুনে আমার ছোট খালা আমার কাছে থাকতে রাজি হয়েছিল। সেদিন আমার আব্বা মায়ের যাওয়ার আগের দিন রাতে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে ছোট খালার সঙ্গে রুকসানা আপু এবং জামাইবাবুও কি 1 মাস ধরে আমাদের বাড়িতেই থাকবে? মা তখন হেসে আমাকে বলেছিল যে না না, জামাইবাবু রুকসানাকে আমাদের বাসায় রেখে নিজের বাড়িতেই আবার ফিরে যাবে।
এবং রুকসানা আপু ও খালা নাকি আমাদের বাসায় থাকবে। আমি তখন মাকে একটা প্রশ্ন করেছিলাম যে রুকসানা আপু নিজের সংসার ছেড়ে আমাদের বাসায় 1 মাস থাকলে জামাইবাবু ও তার শ্বশুরবাড়ির এতে কোনো আপত্তি হবে না তো? মা তখন আমাকে বলেছিল যে রুকসানা আপু অনেক দিনের চিকিৎসার জন্য এখানে এসেছে এবং এই চিকিৎসাতে 1 মাস সময় লাগবে। তারপর আমি আর এই ব্যাপারে বেশি কথা বলিনি। পরের দিন সকালবেলা আমার আব্বা ও মা নিজের যাত্রার জন্য বেরিয়ে পড়েছিল। আমার আব্বা মায়ের চলে যাওয়ার পরে কিন্তু আমার খালাতো আপু ও আমার খালা ও জামাইবাবুর সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। তারপর জামাইবাবু আমাদের বাড়িতে 2 দিন থাকার পরে নিজের বাড়ির জন্য রওনা দিয়েছিল। আমার জামাইবাবু যখন আমাদের বাসা থেকে চলে গেছিল, তারপরে সেদিন আমি আমার খালা ও রুকসানা আপু মিলে যখন একসঙ্গে রাতের খাবারটা খাচ্ছিলাম, ঠিক ওই সময় আমি কিন্তু রুকসানা আপুর সঙ্গে অনেক ঠাট্টাও করেছিলাম ও বলেছিলাম, রুকসানা আপু তুমি কত সুন্দরী, কিন্তু তোমার বর ততটাই কুৎসিত দেখতে। আমার কথা শোনা মাত্রই জানি না কেন আমার খালাতো বোন রাগ করে খাবার ছেড়ে টেবিল থেকে উঠে ঘরের ভিতরে চলে যায়। আমি তখন খালার মুখের দিকেই তাকিয়েছিলাম এবং ভীষণ লজ্জাও পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো একটু বেশি ঠাট্টা করে ফেলেছি। খালা তখন আমাকে বলেছিল, আসলে পয়সাওয়ালা দেখে নাকি রুকসানা আপুর বিয়ে জামাইবাবুর সঙ্গে দিয়েছিল, কিন্তু রুকসানা আপুর আমার জামাইবাবুকে নাকি পছন্দ ছিল না, কারণ সে খুব কালো ও কুৎসিত ছিল দেখতে। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার খালাতো বোনের সঙ্গে ঠাট্টা করে তাকে কষ্ট দিয়েছি। তাই রাতের খাওয়া দাওয়ার পরে আমি তার ঘরে গেছিলাম তাকে সরি বলতে। তারপর সেদিন রাতে আমি যখন তার রুমে যাই তখন দেখি আমার খালাতো বোন ঘরের লাইটটা বন্ধ করে মন খারাপ করে বিছানার একদিকে চুপচাপ বসেছিল এবং আমি যখন রুমে ঢুকে লাইটটা অন করে তার পাশে গিয়ে বসি এবং তাকে সরি বলি, তখন সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। আমি তো তাকে নিজের আপু মনে করে তার মাথায় হাত বুলিয়ে অনেক স্নেহ দিয়ে বলেছিলাম, আপু তুমি এই নিয়ে একদম মন খারাপ করো না, মানুষের চেহারাটাই সব কিছু নয়, চেহারার সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য কিন্তু অনেক বেশি মূল্যবান ও কার্যকরী। পরের দিন সকালবেলা হঠাৎ করে আমার খালুর ফোন আসে এবং আমার খালুর সঙ্গে আমার খালা যখন ফোনে কথা বলে, তারপরে সে অনেক বেশি কাঁদতে শুরু করে এবং নিজের জামা কাপড় গোটাতে শুরু করে। তারপর খালাকে জিজ্ঞেস করতেই জানতে পারি যে খালু নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক বেশি আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই কথাটা শুনে আমার খালা সেদিন বাধ্য হয়ে নিজের বাসায় রওনা দিয়েছিল। না হলে তো আমাদের মাঝে এটাই কথা হয়েছিল যে যতদিন আমার আব্বা মা বাসায় ফিরে না আসবে ততদিন ছোট খালা আমার সঙ্গেই থাকবে। কিন্তু সেদিন বাধ্য হয়ে খালাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল এবং আমার খালাতো বোন রুকসানা আপু নিজের চিকিৎসার জন্য আমাদের বাড়িতেই ছিল। আমার খালার চলে যাওয়ার পরে আমি ও আমার খালাতো বোন আমাদের বাসায় একাই ছিলাম। এদিকে আমার আব্বা মায়ের সঙ্গে কিন্তু ফোনে আমার প্রত্যেক দিন একবার করে হলেও কথা হতো, কিন্তু যখন থেকে আমার খালা বাড়ি চলে গেছিল তারপর থেকে কিন্তু আমার আপুর হাবভাব এক্কেবারেই পাল্টে যায়। সে প্রত্যেক দিন নিত্য নতুন জামা কাপড় পরে আমাকে জিজ্ঞেস করত যে তাকে দেখতে কেমন লাগে। এমনকি সে যখন তখন আমাকে অনেক জোরে চেপে জড়িয়েও ধরত এবং আমি তাকে আপু মনে করে কিছু বলতে পারতাম না। আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসতাম তখন সে আমার পছন্দের খাবারগুলো তৈরি করে রাখত এবং আমাকে অনেক যত্ন সহকারে খেতে দিত। আমি কিন্তু তখনও তার মতিগতি বুঝতেই পারিনি। তারপর সেদিন রাত্রিবেলা যখন অনেক বৃষ্টি হচ্ছিল ও বাজ পড়ছিল, ওই সময় আমি নিজের ঘরের লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার শরীরে কেউ যেন হাত বোলাচ্ছে এবং আমাকে জড়িয়ে ধরেছে। তারপর আমি যখন তাড়াতাড়ি কান থেকে হেডফোনটা খুলে দিয়ে
মোবাইলের লাইটটা অন করতেই দেখি আমার খালাতো বোন তো কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছে। আমি তখন তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করে আপুর চোখের জল মুছে জিজ্ঞেস করলাম, আপু, তুমি এইভাবে কাঁদছো কেন? সে তখন আমার পাশে এসে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে বলল, রেজাউল, আমি একা ওই ঘরে ঘুমোতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে। হয় তুমি ওই ঘরে আমার সঙ্গে ঘুমাও, আর না হয় আমাকে এই ঘরে ঘুমোতে দাও, কারণ আমার ভীষণ ভয় লাগছে। তার কথা শুনে তো আমি তখন বাধ্য হয়ে তাকে আমার বিছানায় ঘুমোতে দিয়েছিলাম এবং আমি নিজে সোফাতে গিয়ে শুয়ে পড়েছিলাম। প্রথমে তো আমি এইসব কিছুই বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোনের দৃষ্টি তো আমার দিকে অনেক বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছিল। এদিকে সে তো দিন দিন আমার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করেছিল যে মনে হচ্ছিল যেন আমি তার নতুন বর। এমনকি সে আমার সামনে এমন ছোট ছোট জামা কাপড় পরতে শুরু করেছিল যে আমার কিন্তু নিজেকেই ভীষণ লজ্জা লাগতো। এবং সে আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করতো যে তাকে ওই রকম ছোট্ট ড্রেসে কেমন দেখাচ্ছে। সেদিন আমি না পেরে আমার খালাতো বোনকে বলেছিলাম যে আমার সামনে এইসব নোংরা ড্রেস পরার কি আছে। আমার খালাতো বোন তখন বলেছিল যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই নাকি সে আরামের জন্য এই ধরনের ছোট্ট জামা কাপড় পরছে। এদিকে প্রত্যেক দিন রাত হতেই সে কোনো না কোনো বাহানায় আমার বিছানায় ঘুমোতে চলে আসতো এবং সে যখনই আমার বিছানায় ঘুমোতো সেদিন রাতে আমার সারা রাত ঘুম হতো না। তখন আমার কিন্তু সারা রাত এদিক ওদিক করেই কাটতো এবং এতদিনে আমি তো এটা বুঝতে পেরেছিলাম যে আমার খালাতো বোন আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু সে কেন আমার সঙ্গে এরকম করেছিল আমি সেটা বুঝতে পারিনি। আমার খালাতো বোনের নোংরা মতিগতি বুঝতে পেরে আমি কিন্তু নিজেকে তার থেকে গুটিয়ে রাখতে শুরু করেছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, 7-8 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সে একদিনও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়নি। সেদিন আমি তাকে না পেরে জিজ্ঞেস করেছিলাম যে সে এখনও পর্যন্ত একদিনও ডাক্তারের কাছে কেন যায়নি। সে তখন আমার ঘাড়ে হাত দিয়ে আমার চোখে চোখ রেখে একটাই উত্তর দিয়েছিল যে তার নাকি ডাক্তারের নয়, তার নাকি ভালোবাসার প্রয়োজন। তারপর আমার খালাতো বোন অনেক চেষ্টা করেছিল আমাকে তার সৌন্দর্যের জালে ফাঁসানোর, কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে নিজেকে তার থেকে গুটিয়ে রেখেছিলাম। কিন্তু সেদিন আমার খালাতো বোন সব সীমা অতিক্রম করে দিয়েছিল। যখন সে দেখে যে তার কোনো রকম চাল কাজ করেনি, তখন সেদিন দুপুরে আমি যখন নিজের ঘরে ছিলাম তখন সে নিজের বাথরুম থেকে অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল, রেজাউল, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তার চিৎকারের আওয়াজ শুনে আমি যখন ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘরের ভিতরে ঢুকে তার দিকে তাকাই, তখন তার দিকে তাকাতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ সে বাথরুমের ভিতরে এমন অবস্থায় ছিল যে তাকে ওই অবস্থায় আমার দেখা ঠিক হয়নি। আমি তখন লজ্জায় নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে দিয়ে বলেছিলাম, তুমি এসব কি করছো? কেন তুমি আমার সঙ্গে এই রকম করছো? এই রকম অবস্থায় তোমার আমার সামনে আসতে একবারও লজ্জা করলো না? আর এখানে তো কোনো শর্ট সার্কিট হয়নি, তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে? তার মানে তুমি এটাই চাইছিলে তো, যাতে আমি তোমাকে এই অবস্থায় দেখি এবং তুমি যেটা চাইছো তোমার মনোকামনা যাতে পূরণ করি। যখন থেকে খালা আমার বাড়ি থেকে গেছে তারপর থেকে তুমি আমার সঙ্গে নোংরামি শুরু করেছো। তুমি আমার থেকে কি চাইছো? তারপর আমার খালাতো বোন যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, শুধু একবার তোমার কাছে ভালোবাসা চাই, দয়া করে আমার মনোকামনা পূরণ করো। আমি তখন আমার খালাতো বোনকে হুমকি দিয়ে বললাম, আমাকে এক্ষুনি ছেড়ে দাও এবং নিজের গায়ে জামা দাও, না হলে আমি কিন্তু এই সব কথা আমার বাবা মাকে ফোন করে বলে দেব। আমি কিন্তু এতদিন চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি তোমার এই অসভ্যতা দেখেও এখনও চুপচাপ থাকব। তুমি আজ সব সীমা পার করে দিয়েছ।
তুমি কিসের জন্য এই রকম করছো? তুমি তো একটা বিবাহিত মহিলা, তুমি তো তোমার স্বামীর কাছে ভালোবাসা পাও, তাহলে তুমি আমার কাছে কেন ভালোবাসা পাওয়ার আশায় এই সব নোংরামি করছো? আমি তো তোমাকে আপু মনে করি, আর তুমি আমাকে এই নজরে দেখো। তারপর আমার কথা শুনে সে যখন লজ্জায় নিজের জামা কাপড় পরে আমার সামনে আসে, তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে, আপু, তুমি কেন এসব করছো? তোমাকে আজ সব কিছু সত্যি কথা বলতে হবে। আর জামাইবাবু তো বলে গেছিল যে তুমি এখানে ডাক্তার দেখাবে, কিন্তু তুমি তো একদিনও ডাক্তারের কাছে যাওনি। সত্যি কথাটা কি আমাকে সব কিছু বলবে? তখন সে আমাকে বলেছিল যে সে নাকি জামাইবাবুর কুৎসিত চেহারা দেখে তাকে বিয়ে করতে চায়নি, কিন্তু আমার মেসো ও মাসি জোর করে আমার খালাতো বোনের বিয়েটা দিয়েছিল, শুধুমাত্র তাদের টাকা পয়সা ও জমি জায়গা দেখে। কিন্তু বিয়ের পরে বাধ্য হয়ে আমার খালাতো বোন কিন্তু তাকেই নিজের স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিল। আমার খালাতো বোন তো ভীষণ সুন্দরী ছিল দেখতে, এবং আমার জামাইবাবু ঠিক ততটাই কুৎসিত ছিল দেখতে। বিয়ের পরে আমার খালাতো বোন কোনোদিন তার বরের কাছ থেকে মন থেকে স্বামীর সুখ পায়নি। সে শুধু বিয়ে করার পরে একটা কর্তব্য পালন করছিল। শুধু তাই নয়, আমার খালাতো বোন আমাকে এমন একটা কথা বলেছিল যেটা শুনে তো আমার চোখ দুটো কপালে উঠে গেছিল। কারণ আমার খালাতো বোন বলেছিল, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাঝে যে একটা আদর ও ভালোবাসার সম্পর্ক থাকে, সেই আদর ও ভালোবাসা থেকে তার স্বামী নাকি বঞ্চিত ছিল। জামাইবাবুর মধ্যে তার স্ত্রীকে আদর করার শক্তিটুকুও ছিল না। সে আমার আপুকে আজ পর্যন্ত কোনোদিনও আদর দিতে পারেনি, এবং এই কথাগুলো আমার খালাতো বোন লজ্জায় কাউকে খুলে বলতে পারেনি। অথচ তার শ্বশুর শাশুড়ি বলতো আমার খালাতো বোন নাকি বন্ধ্যা। তাই আমার খালাতো বোন রাগ করে আমার বাসায় আসার পরেও কোনো ডাক্তার দেখাতে চায়নি, কারণ সে জানতো তার ডাক্তার দেখিয়ে তো কোনো লাভ নেই, কারণ অসুবিধেটা তো আমার জামাইবাবুর মধ্যেই ছিল। এবং আমার জামাইবাবু সব কিছু জানার পরেও আমার খালাতো বোনকে সবার চোখে খারাপ করে রেখেছিল। আর এই জন্যই আমার খালাতো বোন যখন আমাদের বাড়ি এসেছিল, তখন সে আমার পেশিবহুল শরীর স্বাস্থ্য দেখে আমার কাছে তার মনোকামনা ও তার ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিল। সেদিন তার সব কথা শোনার পরে আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার জীবনের সব কিছু ঠিক করে দিব, এবং সে একদিন তার স্বামীর অনেক ভালোবাসা ও আদর পাবে। তার কিছুদিন পরে আমার বাবা মা যখন হজ থেকে বাড়ি ফিরে আসে, সেদিন আমার খালা ও আমার খালু এবং জামাইবাবুও আমাদের বাড়িতে এসেছিল। এবং সেদিন আমি সবার সামনে আমার খালাতো বোন ও জামাইবাবুর ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম, এবং আমার খালা বলেছিল আমার জামাইবাবু যদি নিজের চিকিৎসা না করায়, তাহলে কিন্তু আমার খালাতো বোনকে তার বাড়িতে আর পাঠাবে না। আমার জামাইবাবু সবার কথা শুনে বাধ্য হয়ে নিজে ডাক্তার দেখাতে রাজি হয়েছিল, এবং এই ঘটনাটা হতে আজ প্রায় 1 বছর হয়ে গেছে। আজ আমার খালাতো বোন তার স্বামীর আদর ও ভালোবাসা পেয়ে মা হতে চলেছে। সবসময় সব ক্ষেত্রে যে নারীদের দোষ থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাই বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।